আপনি জানেন তথ্যই শক্তি, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, বিশ্বজুড়ে ঘটে যাওয়া বিভিন্ন চলমান ঘটনার মুহূর্তের বর্ণনার, ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি হিমাদ্রি রাহা। শুরুতে জেনে নেব প্রধান শিরোনাম। গাজায় টানা চতুর্থ দিন ইসরায়েলি হামলা, নিহত ৩, যুদ্ধবিরতির মধ্যে বড় আক্রমণের আশঙ্কা। ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু। দুর্বল শাসন কাঠামোর কারণে বাংলাদেশে অসাংবিধানিকভাবে সরকার পরিবর্তন হয়েছে, অজিত দোভাল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। গাজা উপত্যকায় উত্তেজনা পুনরায় তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি অনিশ্চিত। ইসরায়েলি হামলায় টানা চতুর্থ দিনে কমপক্ষে ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তুরস্কে সোমবার মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন, যাতে কাতার, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, পাকিস্তান ও ইন্দোনেশিয়া অংশ নেবে। গাজায় যুদ্ধবিরতির পরও কোনোভাবেই থামছে না দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা। পরপর চতুর্থ দিনে হামলা চালিয়েছে গাজায়। এতে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। তবে এই হামলা যুদ্ধবিরতির চুক্তির স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। শুধু গাজাতেই নয়, সমগ্র ফিলিস্তিনে গণহত্যা এখনো অব্যাহত রয়েছে। সারা বিশ্বকে আমরা বলতে চাই, আমরা এখনো ইসরায়েলের নিয়ন্ত্রণে আছি। এই জীবন থেকে পরিত্রাণ চাই। গাজার বাসিন্দারা খাদ্য, পানি ও ওষুধের সংকটের মধ্যে বোমাবর্ষণের ভয়ে দিন কাটাচ্ছেন। পশ্চিম তীরের আল মানিয়া গ্রামে বসতি স্থাপনকারীর হামলায় ৩ ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া হামাসের কাছ থেকে আরও ৩ জনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। এদিকে আগামী সোমবার তুরস্কে বসছে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের অগ্রগতি এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে সেখানে। তীব্র প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে আমাদের আরও সজাগ থাকতে হবে। তবে কিছু কিছু বিষয়ে উদ্বেগ আছে। যে পরিমাণ সাহায্যের প্রয়োজন, ইসরায়েলের এখনো কিছু বাধার কারণে তা উপত্যকায় প্রবেশ করতে পারছে না। যুক্তরাজ্য ভিত্তিক আরব ব্রিটিশ কাউন্সিলের পরিচালক ক্রিস ডয়েল বলেছেন, যুদ্ধবিরতির প্রথম ধাপ সঠিকভাবে বাস্তবায়ন না হলে এগোনো কোনোভাবেই সম্ভব নয়। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো আরও জানিয়েছে, ইসরায়েলের নতুন নিবন্ধন প্রক্রিয়ার কারণে প্রায় $50 মিলিয়ন মূল্যের ত্রাণ গাজার বাইরে আটকে আছে। এত পদক্ষেপের পরও গাজায় মানবিক সংকট এখনো চরমে। আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও ত্রাণ ও পুনর্গঠনের পথ রয়ে গেছে অনিশ্চিত। এই পরিস্থিতি কিভাবে এগোয় তা জানতে দৃষ্টি থাকবে আঞ্চলিক বৈঠক ও জাতিসংঘের পরবর্তী আলোচনার দিকে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। শিরোনামে শুনছিলেন, ভারতের অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। নিহতদের বেশিরভাগই নারী। স্থানীয় সময় শনিবার সকালে কাশীবুগ্গার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে একাদশী উপলক্ষে ভক্তদের ভিড়ের সময় এ ঘটনাটি ঘটে। এতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় শনিবার সকালে কাশীবুগ্গারের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে একাদশীর পূজা দিতে আসেন অসংখ্য ভক্ত। সময় বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে পুণ্যার্থীদের। এ সময় পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে শুরু হয় ধাক্কাধাক্কি। এক পর্যায়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে সবাই একই সাথে একসঙ্গে মন্দির থেকে বের হবার চেষ্টা করলে ঘটে বিপত্তি। শত শত নারী পূজার থালা হাতে মন্দিরের সিঁড়িতে হুড়হুড়ি করে ঢোকার সময় দম বন্ধ হয়ে পড়ে যান অনেকেই। পরে মন্দির প্রাঙ্গণে একাধিক মরদেহ ছড়িয়ে থাকতে দেখা যায়। স্থানীয় পুলিশ জানায়, ঘটনার সময় মন্দিরটির নির্মাণ কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, ভক্তদের জন্য প্রবেশ ও বের হবার একটি মাত্র দরজা থাকায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতদের পরিবারকে 2 লাখ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার কথা জানিয়ে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। দুর্বল শাসন কাঠামোর জন্য বাংলাদেশে অসাংবিধানিক পন্থায় সরকার বদল ঘটেছে, এমন মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বলেন,
নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল। শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কায় অসাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু মূল কারণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষয়ে ক্ষয়ে দুর্বল হয়ে যাওয়াতেই এটা ঘটেছে। আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। এখন সাধারণ মানুষ অনেক বেশি সচেতন, উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছে প্রত্যাশাও বেশি। তাই রাষ্ট্রকেও তাদের সন্তুষ্টির দিকে খেয়াল রাখতে হয়। জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি ও দেখভাল করেন। কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় বসবে না যুক্তরাষ্ট্র। শুক্রবার এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে কানাডার একটি রাজনৈতিক বিজ্ঞাপনের কারণে দুই দেশের মধ্যে আর বাণিজ্য আলোচনা শুরু হচ্ছে না। এর আগে গত সপ্তাহে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে কানাডার সঙ্গে চলমান আলোচনাটি বাতিল করেন। একই সঙ্গে কানাডার পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি বাতিলের দাবিতে সিনেট রেজুলেশন পাশ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রেজুলেশনটি 51-47 ভোটে পাশ হয়। রেজুলেশনটি পাশের পক্ষে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিদের সঙ্গে ভোট দিয়েছেন ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির 4 জন সিনেট সদস্য। ভোটাভুটির পর ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেট সদস্য ও ডেমোক্রেটিক পার্টির নেতা টিম কাইন সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার শুল্ক নীতি বাতিল বা স্থগিতের ব্যাপারটি গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করবেন বলে আশা করা যায়, কারণ এই শুল্ক নীতি নিয়ে তার দল রিপাবলিকান পার্টির মধ্যে আপত্তি রয়েছে। গত 2 এপ্রিল বিশ্বের 100টিরও বেশি দেশের উপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। অতিরিক্ত এই শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা বলে উল্লেখ করেন তিনি। নির্বাচনে জালিয়াতির অভিযোগ উত্তপ্ত হয়ে উঠেছে তানজানিয়ার পরিস্থিতি। বিরোধীদের দাবি, বিতর্কিত নির্বাচনের পর সহিংস আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে অন্তত 700 জনের। তাদের অভিযোগ, যেন তেনভাবে ক্ষমতায় থাকতে চায় সিসিএম। আন্দোলন দমনে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট, ঢুকতে দেওয়া হচ্ছে না বিদেশি সাংবাদিকদের। তানজানিয়ায় গত সপ্তাহে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন, তবে প্রধান দুটি বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়নি ক্ষমতাসীন দল সিসিএম। এরই জেরে মঙ্গলবার থেকে বাণিজ্যিক রাজধানী দার এস সালামে শুরু হয় ব্যাপক আন্দোলন। বিরোধী দলের উপর দমন নিপীড়ন এবং নির্বাচনে ব্যাপক বিধিনিষেধের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। এ সময় অসংখ্য গাড়ি, পেট্রোল স্টেশন এবং থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। দাবি জানান নির্বাচন কমিশনের কাছে ফলাফল ঘোষণা বন্ধের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে মোতায়েন করা হয় সেনাবাহিনী। একই সাথে বিভিন্ন এলাকায় বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ। বিরোধী দল চাদেমা পার্টির মুখপাত্র জন কিতোকা দাবি করেন, কয়েকদিনের টানা এ বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত 700 জন। তবে ভিন্ন কথা বলছে জাতিসংঘ। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র সাইফ মাগাঙ্গো জানান, নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছেন। বিক্ষোভে নিহত ও আহতের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা জানতে পেরেছি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। 1961 সালের পর দেশটির সরকার পরিচালনা করছে সিসিএম দল, যারা নতুন নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতার মেয়াদ আরও বাড়ানোর চেষ্টা করছেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ মানুষ। আব্দুল্লাহ মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। পাতাল দুনিয়ার বাসিন্দাদের খোঁজে বিশ্বের নানা প্রান্ত উদযাপিত হলো হ্যালোইন উৎসব। ভুতুরে পোশাক, মুখে বিচিত্র রঙের আঁকিবুকি নিয়ে নিউ ইয়র্ক ও ওয়েস্ট হলিউডের সড়কে নামেন হাজারো মানুষ। আর এই আনন্দ শিশুদের সাথে ভাগ করে নেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও। ভয়, কল্পনা আর আনন্দে ভরা এই রাতের উৎসব ছড়িয়ে পড়েছে দক্ষিণ আমেরিকা ও ইউরোপের দেশগুলোতেও। এ যেন যেমন খুশি তেমন সাজো। নানান ঢঙে ও রঙের পোশাক পরিধান করে নিউ ইয়র্কের ডাউনটাউনের সড়কে নেমেছিল হাজারো মানুষ। 52তম ভিলেজ হ্যালোউইন প্যারেডে কেউ সেজেছেন ভূতের আদলে, কেউ বা আবার রঙিন পোশাকে নেচে গেয়ে মেতেছেন সুরের তালে। আর ভুতুরে আলো, রঙিন মুখোশ ও কল্পনাময় পোশাকে ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউড এলাকা পরিণত হয়েছিল এক রঙিন উৎসবে। আমি এখানে প্রথমবার এসেছি। এই রাত
সত্যি অসাধারণ। হোয়াইট হাউসে হাসি মুখে শিশুদের হাতে ক্যান্ডি তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। কেউ আসে সুপার হিরোর সাজে, কেউ বা এসেছে ট্রাম্প সেজে। এছাড়া সন্ধ্যায় ফ্লোরিডায় মার-এ-লাগোতে ট্রাম্প পরিবার আয়োজন করে হ্যালোউইন ডিনার, যেখানে যোগ দেন মন্ত্রিসভার সদস্যরাও। এদিকে পেরুর লিমায় হ্যালোউইন উৎসব চলে গেছে পোষা প্রাণীদের দুনিয়ায়। হ্যালোউইন পেটস ইভেন্টে সুপার ডগ কিংবা পাইরেটের সাজে ক্যাটওয়াক করে প্রায় 100 পোষা কুকুর ও বিড়াল। এদিন হ্যালোউইন উৎসবের আমেজে মেতেছেন বলিভিয়ার বাসিন্দারাও। দানব, কঙ্কাল কিংবা পপকিন মাইকেল জ্যাকসনের সাজে সড়কে নাচতে দেখা যায় তরুণ তরুণীদের। বাচ্চাদের সাজগুলো ভীষণ মজার, আমার খুব ভালো লেগেছে। তারা নতুন কিছু শিখতে পারছে। অন্যদিকে হ্যালোউইন গ্রিসে তেমন প্রচলিত না হলেও চলছে উৎসবের আমেজ। এথেন্সের রেস্তোরাঁগুলো সাজানো হয়েছে কঙ্কাল আর রূপকথার উড়ন্ত ডাইনি দিয়ে। দেখলে মনে হবে যেন এক জাদুর দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। কয়েক সপ্তাহ ধরে আমরা এগুলো তৈরি করেছি। পর্যটক ও স্থানীয়রা এগুলো দেখতে আসছেন, বেশ ভালো লাগছে। ভয়ের রাত হোক কিংবা আনন্দের, হ্যালোউইন এখন পরিণত হয়েছে বিশ্বের অন্যতম একটি উৎসবে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। মিশরের গিজায় অবস্থিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের মূল হলের কেন্দ্রে এখন দাঁড়িয়ে আছে প্রাচীন মিশরের রাজা রামেসিস দ্বিতীয়ের বিশাল ভাস্কর্য। দেশটির অন্যতম প্রতীকী নিদর্শন এটি। ৩,২০০ বছর পুরনো এই ভাস্কর্যের যাত্রা ইতিহাস ও সংরক্ষণের এক অসাধারণ অধ্যায়। এর শুরু 1820 সালে, যখন ইতালীয় অভিযাত্রী জিওভান্নি ক্যাভিগ্লিয়া প্রাচীন শহর মেমফিসে এর আবিষ্কার করেন। 11 মিটার উচ্চতা ও প্রায় 83 টন ওজনের এই গ্রানাইটের ভাস্কর্যটি আবিষ্কারের পর টুকরো টুকরো অবস্থায় পুনর্গঠন করা হয়। 1950-এর দশকে সিদ্ধান্ত নেওয়া হয় এটিকে স্থানান্তর করার, এবং তখন এটি কায়রোর রামেস স্কোয়ারে স্থাপন করা হয়। তবে বায়ুদূষণ ও যানবাহনের কম্পনের কারণে 2006 সালে আবারও স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়, এবার গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে, যা তখনও নির্মাণাধীন ছিল। কিছু বিদেশি পরামর্শক বলেছিলেন এত বড় একটি ভাস্কর্য স্থানান্তর করা অসম্ভব, তাই একটি পরীক্ষামূলক মডেল তৈরি করে একই উচ্চতা ও ওজনের মাধ্যমে পরীক্ষা চালানো হয় এবং সেটি সফল হয়। প্রকৌশলীরা বিশেষ কম্পন শোষক কার্ড ডিজাইন করেন, আর ভাস্কর্যটি ফোম প্যাডিংয়ে মোড়ানো হয় সুরক্ষার জন্য। পুরো অপারেশনে খরচ হয়েছিল প্রায় 13.6 মিলিয়ন মিশরীয় পাউন্ড। 2018 সালে ভাস্কর্যটি মিউজিয়ামের গ্র্যান্ড হলে স্থাপন করা হয় এবং 1 নম্বর হিসেবে নিবন্ধিত হয়। এটাই ছিল নতুন মিউজিয়ামের প্রথম আনুষ্ঠানিকভাবে স্থাপিত নিদর্শন। বলা যায় এখন রাজা রামেসিস গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের জন্মের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছেন, গর্ব ও মহিমায় দর্শকদের স্বাগত জানাচ্ছেন। 20 বছরেরও বেশি সময় ধরে নির্মাণাধীন গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম গিজার পিরামিডের পাশে অবস্থিত। এটি মূলত 2012 সালে উদ্বোধনের কথা ছিল, কিন্তু খরচ বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিরতার কারণে বারবার পিছিয়ে যায়। পর্যটন মিশরের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। সাম্প্রতিক বছরগুলোতে বহিরাগত অর্থনৈতিক ধাক্কায় সৃষ্ট বৈদেশিক মুদ্রার ঘাটতি কাটাতে সরকার পর্যটক বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফাজের রাব্বি খান, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ড এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।